নমস্কার, জবাব চায় বাংলার আরেকটি বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ রয়েছি আপনার সাথে। আর আজ আমরা এমন একটা দিনে, আজ খুব খুশির সাথে আমরা ফুটবল খেললাম, আমরা হয়তো রাস্তা দিয়ে যাচ্ছি, আমরা ভাবছি করোনা শেষ হয়ে গেছে, আমরা ভাবছি হয়তো নতুন কোন সিনেমাটা দেখব, কোন ওয়েব সিরিজটা দেখব, আমরা ভাবছি কলকাতা শহরের নতুন কোন পার্কে যাব, আমরা ভাবছি, আমরা খেলছি, এবং তার মাঝে কোথাও গিয়ে কি আমাদের সতর্ক হওয়ার প্রয়োজন? প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা গোটা পৃথিবীর থেকে রিপাবলিক বাংলা দেখছেন ইউটিউব এবং গোটা পৃথিবী থেকে যারা এই মুহূর্তে রিপাবলিক বাংলাটা দেখছেন, তাদের জন্য একটা বার্তা আছে আমার। সতর্ক হন, আপনারা সতর্ক হন। কারণ কি, আপনারা যদি সতর্ক না হন, আমরা যদি সতর্ক না হই, তাহলে হয়তো কোথাও গিয়ে সন্ত্রাসের খেলা শুরু হবে এই পশ্চিমবঙ্গে, এই ভারতবর্ষে। কেন? কারণ রুক্ষ সূক্ষ্ম দেশ হলো আফগানিস্তান। আমরা জানি কাবুলিওয়ালা এবং মিনির দেশ আফগানিস্তান, কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তালিবানেরও দেশ আফগানিস্তান, এবং কলকাতা থেকে ভৌগোলিক দূরত্ব 2000 কিলোমিটারের কিছু বেশি। কিন্তু সেই দেশে সন্ত্রাসের শাসন হঠাৎ করে কমিয়ে দিয়েছে দূরত্বটা। কিভাবে? আপনারা বলবেন হয়তো, নিরাপত্তা বিশেষজ্ঞরা যারা আছে তারা বলছে, সাবধান করছে, সাবধান হন। সময়টা রাজনীতির খেলা নয়। তারা বলছেন বাংলা এবার সতর্ক হও। তারা বলছেন কারণ কাবুল বিমানবন্দরের ছবি দেখে ড্রয়িং রুমে বসে চোখ কপালে তুলতেই হবে এরকম কেউ বলেনি, কিন্তু চোখ কপালে তুলতে হচ্ছে, সতর্ক থাকতে হচ্ছে, চোখ কান খোলা রাখতে হচ্ছে। ভুললে চলবে না, এই তালিবানরাই জেএমবির জনক। হ্যাঁ, এই জেএমবি যারা বারবার অশান্ত করেছে আপনার এলাকা। আপনি হয়তো ভুলে গেছেন খাগড়াগড়, সাধারণ মানুষ হিসেবে আপনারা বারবার হয়তো ভুলে গেছেন যে এই বাংলাতেই অজ্ঞাতবাসে ছিল শেখ মুজিবুর রহমানের যারা হত্যাকারী। তারা বারবার বাংলাদেশ সীমান্ত দিয়ে ঢুকে পড়েছে আমাদের আপনার পাড়ায় হরিদেবপুর। কত দূরে প্রিয় দর্শক। জেহাদি মডিউল, নামগুলো খুব গুরুগম্ভীর লাগে, কিন্তু এই মডিউল এই বাংলাতেও হচ্ছে। কাশ্মীর, কেরালা, বাংলা সমস্ত কিছু এক হয়ে যাচ্ছে। কিছু ধরা পড়ছে, কিছু অধরা থেকে যাচ্ছে, এবং আমরা খেলছি। নিরাপত্তা বিশেষজ্ঞরা এটাও বলছেন যে ঘটনা সামনে এসেছে তা হিমশৈলের চূড়া মাত্র। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা যখন এই টেলিভিশন সেটের সামনে আছেন, তখন আরেকটি দেশ, আমার পাশের দেশ, ওই যে আফগানিস্তানের পাশেই পাকিস্তান, যার প্রধানমন্ত্রীকে নিয়ে অনেকে আবেগপ্রবণ হয়ে ওঠেন, ক্রিকেটার ইমরান খান। সেই ক্রিকেটার ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পরে যে তালিবানের সাহায্যে গদিতে বসেছিল, সে আজ বলে দিল যে আজ আমরা অত্যন্ত খুশি হয়েছি, কারণ দাসত্ব থেকে নাকি আফগানিস্তান স্বাধীন হয়েছে। এটা ইমরান খান বলেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সতর্ক হন। দুই প্রতিবেশী চীন এবং পাকিস্তানের এই খেলা, এই নোংরা খেলা, এই নিয়ে আমাদের আলোচনাটা হবে। কারণ আমরা বিশ্বাস করি নেশন ফার্স্ট, নো কম্প্রোমাইজ, দেশ প্রথমে, কোনো আপোষ নয়। এবং সেই নিয়ে আজকে গোটা দিন আমরা জবাব চেয়েছি, এবং আজ জবাব চাইবে বাংলা। দেখে নেব। রাজ্য জুড়ে পালিত হলো তৃণমূল কংগ্রেসের খেলা হবে দিবস। ফুটবলে পা দিলেন দলের ছোট বড় সব নেতারা। এ যেন উৎসবের আবহ। অন্যদিকে একই দিনে পাল্টা পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস পালন বিজেপি। মিছিল থেকে গ্রেফতার দলের রাজ্য সভাপতি থেকে শুরু করে একাধিক শীর্ষ নেতা। একদিকে খেলার রাজনীতি, অন্যদিকে রাজনীতির খেলা। পশ্চিমবঙ্গে চীনা রাজনীতির টানাপোড়েন চলল দিনভর। আর ঠিক তখনই বাংলা থেকে 2000 কিলোমিটার দূরে ধ্বংসের খেলায় মেতেছে তালিবান। গোটা আফগানিস্তান জুড়ে জল্লাদের উল্লাস। এই ধ্বংসের খেলা বাংলার জন্য কতটা চিন্তার? কাবুল জ্বললে বাংলা কি শান্ত সত্যি থাকবে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ওয়াকিবহল মহলে। তালিবানের এই লাল চোখ যে বাংলার জন্য নিরাপদ নয়, তা এক কথায় মানছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। কারণ দূরত্বটা আসলে 2000 কিলোমিটারের নয়। বিশেষজ্ঞদের আশঙ্কা, মূল 3টি মডেলে জাল বিস্তারের পরিকল্পনা করেছে তালিবান।
তালিবানের লক্ষ্য পাকিস্তানকে পুরোপুরি কবজা করা, দেশের উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে জঙ্গিদের ভারতে ঢোকানো, কাশ্মীর সহ উত্তর পূর্ব ভারতকে অশান্ত করা, এরপর ধীরে ধীরে দেশের অভ্যন্তরে ঢোকা। তালিবানের লক্ষ্য ভারতে উত্তর পূর্ব অংশ, বাংলাদেশকে কবজা করতে চায় তালিবান। কাঁটা তারবিহীন সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে ঢোকায় লক্ষ্য, এরপর সেই পথে দেশের অভ্যন্তরে ঢোকা। তালিবানের ব্লু প্রিন্টের নবতম সংযোজন, সাগর পথে কেরলে জঙ্গি প্রবেশ করানো, দক্ষিণ ভারতকে কবজা করাই অন্যতম লক্ষ্য। বাংলাদেশ মডেল যে তালিবানদের কাছে খুবই সহজ সমীকরণ তা মানছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। বাংলাদেশ সীমান্তের অধিকাংশ এলাকা কাঁটাতারবিহীন, বা কাঁটাতার থাকলেও স্থানীয় দালালদের টাকা খাইয়ে বাংলায় ঢুকে পড়া কঠিন কিছু নয়। এমনকি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে পশ্চিমবঙ্গে ভোট দিয়ে যাওয়ার ছবিও এনেছে রিপাবলিক বাংলা স্টিং। এই পরম্পরা চলে আসছে বছরের পর বছর ধরে, তা নিয়ে কেন্দ্র রাজ্য টানাপোড়েনেরও বিরাম নেই। বাংলাকে বরাবরই নিরাপদ ঘাঁটি হিসাবে মনে করে জঙ্গিরা। সম্প্রতি কলকাতায় জেএমবি গ্রেপ্তারের ঘটনায় সেই প্রবণতাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তালিবানের মতো একটি জঙ্গি গোষ্ঠী আফগানিস্তানের শাসন হাতে পেয়ে গেলে বাংলাদেশে ফের বাড়ান্ত হবে জেএমবির। একসময় তালিবানদের হাতেই তৈরি জেএমবির ফের নখ দাঁত বার করার সম্ভাবনা। তাতে নিরাপদ থাকবে না পশ্চিমবঙ্গ, কারণ জেএমবির ঘোষিত লক্ষ্য অভিন্ন বাংলায় তালিবানি শাসন কায়েম করা। ফলে আশঙ্কা থেকে যাচ্ছে একাধিক। পশ্চিমবঙ্গে জেএমবির স্লিপার সেলগুলি সক্রিয় হতে পারে, বাংলায় নতুন করে আরও স্লিপার সেল তৈরি হতে পারে, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ আরও বাড়তে পারে, বাংলায় জেহাদি কার্যকলাপ আরও বাড়তে পারে। সাধারণ মানুষের শঙ্কার কারণ তাই থেকেই যাচ্ছে। ওয়াকিবহল মহল প্রশ্ন তুলতে শুরু করেছে, খেলা হবে দিবস বা তার পাল্টা রাজনৈতিক কর্মসূচি যাই হোক, রাজনীতি নিয়ে মেতে থাকার সময় এটা নয়। ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ সরিয়ে রেখে রাজ্যকে সুরক্ষিত করার দায়িত্ব সবার। নিরাপত্তা বিশেষজ্ঞদের আশঙ্কা, এখনই সতর্ক না হলে তার খেসারত দিতে হতে পারে গোটা বাংলাকে বা গোটা দেশকে। রিপাবলিক বাংলা। আর কত রাজনীতির খেলা 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 হচ্ছে, খেলা হবে, খেলা অত্যন্ত ভালো জিনিস, কিন্তু কোথাও গিয়ে যেটা বিরোধী দল, আমাদের রাজ্যের বিরোধী দল বলছে, সেই বিষয়টা নিয়ে আমরা প্রথমে সরাসরি চলে যাব দিলীপ ঘোষের কাছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। দিলীপ বাবু, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। আপনি আজকে সকালবেলা দেখেছি আমরা কলকাতা পুলিশের সাথে আপনার ধস্তাধস্তি হয় এবং আপনি লালবাজারে আপনাদেরকে আটক করা হয়। আপনি এই মুহূর্তে আপনাদের ছাড়া হয়েছে? আজকে বাংলার ইতিহাসে একটি কলঙ্কময় দিন। আর দেশ ভাগকে সুনিশ্চিত করতে তৎকালীন নেতৃত্বকে বাধ্য করেছিলেন না হিংসার মাধ্যমে ডাইরেক্ট অ্যাকশন ডে বা প্রত্যক্ষ সংগ্রামের দিন বলা ঘোষণা করে সোজাসুজি অস্ত্র নিয়ে নামিয়ে দিয়েছিলেন গুন্ডাদেরকে। হাজার হাজার মানুষের হত্যার বিনিময়ে স্বাধীনতা এসেছে। সেই দিনটা আজকের দিন, তো সেই ইতিহাস যেন আমরা ভুলে না যাই, কারণ সেই বিভাজনের ফলে আজকে পশ্চিমবাংলার যে এত সমস্যা, এবং আজও আবার বিভাজনের সামনে এসে দাঁড়িয়েছি আমরা, সেই ধরনের রাজনীতি হচ্ছে। আর সেই জন্য মানুষকে মনে করে দেওয়ার দায়িত্ব আছে আমাদের। আর সেই বিভাজনের এই ঘটনাকে কেন্দ্র করে বাংলার কিছু মানুষ যারা সেই সময় নিরীহ হিন্দু সমাজকে রক্ষা করার জন্য এগিয়েছিলেন, স্বামী প্রণবানন্দ, শ্যামাপ্রসাদ মুখার্জি বা আরেকজন আমাদের এখানকার বিখ্যাত গোপাল মুখার্জির মতো লোক যারা ছিলেন, তাদেরকেও স্মরণ করার দরকার আছে। তারা আরো ভয়ঙ্কর স্থিতি হতো। সেইটা উদযাপনের জিনিস ছিল আজকে, আমরা করতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ সেটার বাধা দিয়েছে, করতে দেয়নি। তার প্রতিবাদে গান্ধী মূর্তির সামনে আমরা অবস্থানে বসেছিলাম, সেখান থেকে আমাদের জোর করে তুলে নিয়ে যাওয়া। দিলীপবাবু, এই জায়গাতেই আমার পরবর্তী প্রশ্ন আপনাকে খুব সরাসরি জিজ্ঞেস করার চেষ্টা করছি। আপনাকেও কিন্তু সকালবেলা ফুটবল খেলতে দেখা গেছে, একদম দিনের শুরুটা আপনি করেছেন ফুটবল খেলা দিয়ে, কিন্তু আজকের দিনটা এমন একটা সময় আমরা এই আলোচনাটা করছি আপনার সাথে। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে ইমরান খান বলছে যে তালিবান শাসন স্বাগত, আমরা দেখতে পাচ্ছি গোটা আফগানিস্তানটা তালিবানের দখলে চলে গেছে। আবার সেই তালিবান যারা জেএমবি বানিয়েছিল, সেই জেএমবির প্রভাব আমরা এই দেশে দেখতে পেয়েছি, এই রাজ্যে দেখতে পেয়েছি। বড় একটা সংকট কালে আমরা বসে আছি, এবং সেই সময় দাঁড়িয়ে আপনারও কি কোথাও গিয়ে মনে হয় না রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে কোথাও গিয়ে রাজনীতিটাকে বাদ দিয়ে এবার দেশের জন্য নেশন ফার্স্ট, নো কম্প্রোমাইজ, এই মন্ত্রে এবার সমস্ত রাজনৈতিক দলের এক হওয়া দরকার? দেখুন, এই ধরনের কথাবার্তা মাঝে মধ্যে অনেকে বলেন, অনেক রাজনীতিকও বলেন।
আর আমার মনে হয় রাজনীতিটা কোনো খারাপ নয়, রাজনীতি হচ্ছে হোক, কিন্তু রাজনীতিটা মানুষের স্বার্থে হোক, উন্নয়নের স্বার্থে হোক। কেবল ক্ষমতার স্বার্থে রাজনীতি আজ পরিণত হয়েছে বলে সবার দুশ্চিন্তা। আজকে তালিবান বা আইএসআইএস বা জেএমবি এই ধরনের যে সংগঠন, এগুলো একই ধরনের যে মূল মৌলবাদ তাকে আধার করে কোনো না কোনো সময় জামা পাল্টে, নাম পাল্টে আর এই সাম্রাজ্যবাদ কায়েম করার একটা চেষ্টা, ধর্মীয় সাম্রাজ্যবাদ। আর এটা নয়, মোহাম্মদ ঘুরি, মোহাম্মদ গজনী থেকে আরম্ভ করে হাজার বছর ধরে, তার আগের থেকে ভারতবর্ষ এই ধরনের অন্য নামেতে এই সাম্প্রদায়িক রাজনীতি আর এই ধরনের উগ্রপন্থী ক্রিয়াকলাপের আমরা শিকার হয়েছি। তার পরিণাম হচ্ছে ভারতবর্ষের জনসংখ্যার বিন্যাস পাল্টেছে এবং দেশ বিভাজন হয়েছে একাধিকবার, আবার সেই দিকেই যাচ্ছে। আর এই উগ্রপন্থী ক্রিয়াকলাপ আজকে আধুনিক যুগে আধুনিক নাম নিয়ে, আধুনিক হাতিয়ার নিয়ে মানুষকে অত্যাচার করছে। সিরিয়াকে দেখেছি, সেখানে অন্য ধর্মাবলম্বী কেউ নেই, একই ধর্মের লোক যারা তাদের ধার্মিক বই পুস্তকের আধারে আর কায়েম করছেন যে রাজ্য, তার পরিণাম হচ্ছে 50 লাখের বেশি ঘর ছাড়া, ওখান থেকে হাজার হাজার লোক মৃত, বাচ্চা আর মহিলাদেরকেও ছাড়া হয়নি। প্রায় 30 বছর, 35 বছর, 40 বছর ধরে আফগানিস্তান তার শিকার, সিরিয়াতে, জর্ডান এতে দেখেছি আমরা, ইরাকে দেখেছি, কুয়েতে দেখেছি। তো এই যে মুসলিম মৌলবাদ, তার পরিণাম হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের ঘর ছাড়া মৃত্যু। আজকে সেটাই হয়েছে, যে পাকিস্তান সমর্থন করতে বাধ্য হচ্ছে। ইমরান খান জানেন কদিন পরে তাকেও গদি ছাড়তে হবে, তাদের দয়া আছে। কিন্তু ঠিক এই জায়গাটাই দিলীপ বাবু, ঠিক এই জায়গাটাই আমি জানি আপনার সময় খুব অল্প, এবং ঠিক এই জায়গাটাই আমার শেষ প্রশ্ন আপনাকে দিলীপ বাবু, যে এই মুহূর্তে যে খেলা হবে দিবস, আমরা বারবার বলছি যে আপনারাও কোথাও গিয়ে, শাসক দলও কোথাও গিয়ে রাজনীতির খেলাটা আমরা বেশি করে খেলে ফেলছি না তো? জাতীয় সুরক্ষা এবং বাংলার সুরক্ষা, বাংলায় আপনি জানেন যে এতগুলো সীমান্তে সেগুলো কাটাতার নেই, এবং অনেকবার বিএসএফকে লক্ষ্য করে তীর ছোড়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে রাজনৈতিক তীর ছোড়া হয়েছে এবং বলা হয়েছে যে বিএসএফ কি করছে। বাংলার সুরক্ষা কোথায় দিলীপ বাবু? বাংলার সুরক্ষা নিয়ে আমরা চিন্তিত হব না? দেখুন, এই বিষয়টা কেবল আমরাই তুলেছি, আর কারো চিন্তা নেই সুরক্ষা নিয়ে। তারা এই অসুরক্ষাটাকে রাজনীতির লাভ হিসাবে হাতিয়ার করে এখানে নির্বাচন জেতার চেষ্টা করেছেন। তাই সারা ভারতবর্ষে ধরুন 7,000 7,500 কিলোমিটার স্থলসীমা আছে বিভিন্ন দেশের সঙ্গে, তার মধ্যে বাংলাদেশের সঙ্গে প্রায় 2219 কিলোমিটার সীমা। এই 40 বছর ধরে সিপিএম এই সীমার 1000 কিলোমিটার এখনো খোলা রেখেছে রাজনৈতিক স্বার্থে। ঠিক একই জিনিস মমতা ব্যানার্জি করছেন। কেন্দ্র বারবার জমি চাইলেও জমি দেননি, টাকা পাঠালেও দেননি। শেষবার যখন গৃহমন্ত্রী ছিলেন আমাদের রাজনাথ সিং এসেছিলেন, তাকে উনি সোজাসুজি বললেন নবান্নতে, আপনারা জমি কিনে নিন, আমরা দিতে পারবো না। তার মানে ওনারা সহায়তা করবেন না। দেশের সুরক্ষার চেয়ে রাজনৈতিক সুরক্ষাটা তাদের কাছে বড়। যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম কাবুলের ব্যাপারটা, আমি বলছি এর একটা অন্য দিক আছে। সারা দুনিয়া আজকে মুসলিম মৌলবাদ নিয়ে চিন্তিত, দুনিয়াতে এ নিয়ে কথা উঠেছে, অনেক ভয়ঙ্কর ঘটনা দেখেছি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে। কিন্তু আমি বলছি তাদের যদি একটা ধার্মিক মূল্যবোধ থাকে, একটা যদি বিচারধারা থাকে রাজনীতি, সেই বিচারধারার দ্বারা তারা আজকে কিছু করে দেখাক। একটা দেশের শাসন ক্ষমতা হাতে পেয়েছে, সেখানে সন্ত্রাস বা অত্যাচার না করে, যদি মনে হয় লোকের যে ভুল ধারণা সেটা প্রমাণ করার জন্য আল কায়দার একটা দায়িত্ব আছে ওই দেশটিকে ঠিকঠাক গড়ে তোলা। 40 বছর ধরে লোকে গণতন্ত্রের জন্য, মানুষ উন্নয়নের জন্য হাহাকার করছেন। মানুষকে সুশাসন দিক, শিক্ষা, সংস্কৃতি, শিল্পের প্রসার করুক, মানুষের প্রয়োজন দূর যেগুলো আছে সেগুলোকে মিটিয়ে দিক। আমার মনে হয় তাহলে একটা নতুন পরিবর্তন হতে পারে। তারা কেউ বিরোধিতা করবে না, কেবল হিংসা আর অত্যাচার, শস্ত্রের মাধ্যমে ক্ষমতা ভোগ করা আর অত্যাচার করা, এইটার জন্য মানুষ আজকে শঙ্কিত হয়ে যায়। বেশ, যদি তাদের মধ্যে কোনো আদর্শ থাকে তারা করে দেখানোর সুযোগ পেয়েছে। অনেক ধন্যবাদ দিলীপ বাবু সময় দেওয়ার জন্য রিপাবলিক বাংলাকে। এবং একটা কথা, যে কথাটা থেকে টকিং পয়েন্ট তৈরি হচ্ছে, যে বাংলাতে থেকে যারা আছেন এই মুহূর্তে, যারা বারবার আলোচনাটা করেন সেই বিষয়টা নিয়ে কতটা ভাবিত রাজ্যের রাজনীতিবিদরা। অনেক ধন্যবাদ দিলীপ বাবু আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমাদের সাথে এবার বাকি অতিথি যারা আছেন তাদের সাথে আলাপ করিয়ে দিই। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন রাজলক্ষ্মী বসু, বিজেপির মুখপাত্র, রয়েছেন প্রীতম দত্ত, বিজেপি যুব মোর্চা সম্পাদক, রয়েছেন কোহিনুর মজুমদার, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, রয়েছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন সুমন রায়চৌধুরী, কংগ্রেস মুখপাত্র, দীপন মজুমদার, রাজনৈতিক বিশ্লেষক, এবং আমাদের সাথে রয়েছেন এক বিশেষ অতিথি দীপাঞ্জন চক্রবর্তী, ডেপুটি কমান্ড্যান্ট এনএসজি এবং প্রাক্তন এনএসজি কর্তা। আমরা প্রত্যেকের কাছে যাব, কিন্তু প্রথমে কোহিনুর মজুমদার আমাদের সাথে রয়েছেন শাসক দলের মুখপাত্র হিসেবে। কোহিনুর মজুমদারকে খুব স্পষ্ট একটা কথা আমার বলার আছে, রাজনীতি নিয়ে চিন্তিত নয়, দেশ নিয়ে চিন্তিত।
এই বিষয়গুলো যখন এই কথাগুলো আসে, দিলীপ ঘোষ এই মুহূর্তে বললেন যে এরা রাজনীতি নিয়ে চিন্তিত, দেশ নিয়ে চিন্তিত নয়। কোহিনূর, কোথাও গিয়ে কি মনে হয় যে এবার বোধহয় সময় এসছে গোটা রাজ্য নিয়ে চিন্তিত হওয়ার, দেশের সুরক্ষা নিয়ে? কারণ কি আমি জানি যে খেলা হবে দিবসটা প্রতি বছর আসবে, কিন্তু এই সময়ে দাঁড়িয়ে আমি ধরেই নিলাম ডিরেক্ট অ্যাকশন ডে, হয়তো তোমার ডিরেক্ট অ্যাকশন ডে মনে আছে কোহিনূর? আমি দেখিনি, জন্মাইনি। না, সে তো নেপোলিয়নের সময়ও অনেকে জন্মায়নি, কিন্তু ডিরেক্ট অ্যাকশন ডে মনে আছে? ডিরেক্ট অ্যাকশন ডে, আমার আদি বাড়ি হচ্ছে নোয়াখালী, অতএব আমার পরিবার কি ডিরেক্ট অ্যাকশন ডেতে ফেস করেছে সেটা আমি জানি এবং আমার ঠাকুমাদের থেকে গল্প শুনেছি। কিন্তু মানে খুব অসুবিধার মধ্যে পড়ে গেছিলাম এই গল্পটা শোনার পর, যখন আবার সিএটিএ এসে গেছিলো, আমাদের ওই পারে পাঠিয়ে দেওয়ার কথা বলেছিল। তো যে জায়গা থেকে আমার বলার বিষয় যে দেশের সুরক্ষা বা দেশভক্তি আরএসএস থেকে শিক্ষা নেওয়ার দরকার নেই। আমরা দেখেছিলাম, এটা জিনিস একটা মধ্যে তোমাকে বুঝতে হবে যে আশেপাশে দেশের যদি কোনো এরকম ইনসিডেন্ট হয়, সজাগ থাকতে হয় এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টকে, কেন্দ্রীয় সরকারের এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টকে। আমরা দেখেছিলাম এরা স্মার্টলি সামলেছিল, জওহরলাল নেহরু থেকে শুরু করে ইন্দিরা গান্ধী খুব স্মার্টলি সামলেছিল, এবং ইন্দিরা গান্ধীর পলিসি অন আফগানিস্তান তো আমরা পড়াশোনা করি তাই নিয়ে। এইখানে দাঁড়িয়ে ভারতের সরকারকে সজাগ থাকতে হবে, ভারতের কেন্দ্রীয় সরকারকে জাগ্রত থাকতে হবে যে তার আশেপাশে একধারে চীন এবং একধারে পাকিস্তান, আফগানিস্তান কি করছে, এবং এই জায়গাটা কূটনৈতিকভাবে সামলাতে হবে। না, সেসব তো বুঝলাম তো কোহিনূর, আমি অ্যানালিসিসের জায়গা প্রচুর আছে, কিন্তু খুব সহজভাবে আমি সুমন রায়চৌধুরী এবং রাজলক্ষ্মী বসুর কাছেও যাব, কিন্তু তার আগে অনির্বাণ আছে, অনির্বাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, আমি অনির্বাণের কাছে যেতে চাই। অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আমি একটা প্রশ্ন আমি হয়তো মিস করে গেছি, গোটা বাংলায় বা কলকাতা শহরে এখন অবধি কি কোনো তালিবান বিরোধী কোনো মিছিল আপনারা আয়োজন করতে পেরেছেন? না, এই মহামারীর সময়ে এমনিতেই যে কোনো মিছিল মিটিং হঠাৎ করে দেওয়া তো যায় না। আইনটার কথা মাথায় রাখতে হবে, মহামারীর যে সময় চলছে সেটাও মাথায় রাখতে হবে। কিন্তু হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আজকে যদি সাধারণ অবস্থা থাকতো, অর্থাৎ মহামারীর সময় না হতো, নিশ্চিতভাবেই তালিবান বিরোধী মিছিল কিন্তু কলকাতায় আমরা দেখতে পেতাম বলেই আমার বিশ্বাস। কারণ মনে রাখতে হবে, তালিবান শুধুমাত্র আফগানিস্তান একটি পররাষ্ট্র, তার আভ্যন্তরীণ বিষয় এটা বলে উড়িয়ে দেওয়া যাবে না। সেটা তো বুঝলাম অনির্বাণ, সেইটা বুঝলাম অনির্বাণ, ক্ষমতা দিনকে দিন বাড়িয়েছে। অনির্বাণ, এইটা বুঝেছি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে ইনস্ট্যান্ট রিঅ্যাকশন আসে না তোমাদের? ইনস্ট্যান্ট রিঅ্যাকশন আসে নিকারাগুয়ার জন্য, তোমাদের ইনস্ট্যান্ট রিঅ্যাকশন আছে প্যালেস্তাইনের জন্য, তোমাদের ইনস্ট্যান্ট রিঅ্যাকশন আছে জর্জ বুশের জন্য, তোমাদের ইনস্ট্যান্ট রিঅ্যাকশন আছে ডোনাল্ড ট্রাম্পের জন্য। আমার বক্তব্য হচ্ছে ইনস্ট্যান্ট রিঅ্যাকশনে আমরা কি রাস্তায় বেরোতে দেখলাম কাউকে? সমস্যা হচ্ছে কি এখন কোনো? না, এইটা পুরোটা পলিটিক্যাল সায়েন্সের বিষয়, এটা পুরোটা ইন্টারন্যাশনাল রিলেশনসের বিষয়। সাধারণ সময় হতো, আজকে যদি সাধারণ সময় হতো, নিশ্চিতভাবে রাস্তায় বেরোতে। না, একদম এটা ইন্টারন্যাশনাল রিলেশনের বিষয় বটেই, কিন্তু এই যে প্রতিক্রিয়ার কথা হচ্ছে, আচ্ছা ডিরেক্ট অ্যাকশন ডেটা কি? আচ্ছা ডিরেক্ট অ্যাকশন ডেটা কি? আচ্ছা ডিরেক্ট অ্যাকশন ডেটা কি? মানে এই নয় যে প্রতিক্রিয়া হয়, ডিরেক্ট অ্যাকশন ডেটা কি ইন্টারন্যাশনাল রিলেশনসের বিষয় না বাঙালিদের মনে থাকবে? তুমি তো বাংলা এবং বাঙালিদের নিয়ে আন্দোলন করো, ডিরেক্ট অ্যাকশন ডেটা কি মনে থাকবে বাঙালিদের, না খেলা হবে দিবসটা মনে থাকবে, না দুটোই মনে থাকবে? না, ডিরেক্ট অ্যাকশন ডে নিশ্চিতভাবে লোকের, যারা ইতিহাস নিয়ে চর্চা করেন অন্তত, তাদের মনে আছে, মনে থাকবেও। এবার প্রশ্ন হচ্ছে, ডিরেক্ট অ্যাকশন ডেটাকে আমি কিভাবে ব্যবহার করছি? আমি কি সেটাকে নিজের রাজনৈতিক স্বার্থে সমাজকে পুনরায় বিভাজন করার জন্য ব্যবহার করব, নাকি সেইটা থেকে শিক্ষা নিয়ে সমাজকে জোড়ার কাছে ব্যবহার করব? ইতিহাস থেকে আমি কোন শিক্ষাটা নেব? প্রতিহিংসা, প্রতিশোধ নিতে হবে, এইভাবে করব নাকি শান্তি প্রতিষ্ঠা করব? আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে ডিরেক্ট অ্যাকশন ডে তো খুব বিশাল একটা জিনিস বা খুব ভালো, খুব এক্সাম্পল সেট করার জিনিস নয়। সেটাকে বারবার ব্যবহার করা বা সেটাকে এনে রাজনৈতিকভাবে ফায়দা তোলা, এবার কি কথা আমি রাজলক্ষ্মীর কাছে এই জায়গাটাতেই জাস্ট কোহিনূর জাস্ট 10 সেকেন্ডের জন্য আমি তোমাকে পজ করলাম, রাজলক্ষ্মীর কাছে এই জায়গাটাতেই যাব। রাজলক্ষ্মী, কোহিনূর বলছে ডিরেক্ট অ্যাকশন ডেটাকে নিয়ে রাজনৈতিক ফায়দা তোলা উচিত নয়। 21শে জুলাই নিয়ে কারা ফায়দা তুলছে? রাজলক্ষ্মী বসু।
21শে জুলাই নিয়ে নমস্কার। কারা ফায়দা 21শে জুলাই তুলছে? নিয়ে কারা ফায়দা তুলছে আমার জেনে কোনো লাভ নেই ময়ূক, কিন্তু হ্যাঁ, আমার 21শে জুলাই নিয়ে কোনো রকম আমার ইন্টারেস্ট নেই। শুধু এটুকুন বলতে পারি, 6 ডিসেম্বর বাংলার গর্ব মমতা অফিসিয়াল পেজ থেকে ফেসবুক পোস্ট হয়েছিল। সেখানে পোস্ট করে বলা হচ্ছে, বিশিষ্ট বাঙালি রাজনীতিবিদ ও আইনজীবী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, একদিকে সোহরাওয়ার্দীর ছবি। অর্থাৎ এখান থেকে বুঝতে পারা যাচ্ছে সেই সোহরাওয়ার্দী, যে সোহরাওয়ার্দী 5 আগস্ট 1946-এ স্টেটসম্যানে লিখেছিলেন, ইংলিশ এই বিষয়টা নিয়ে কোহিনূর সাথে আমি বলি, জ্যোতি বসুর জন্মদিনে জ্যোতি বসুকে নিয়ে উইশ করা হয়, শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে উইশ করা হয়। তার মানে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং জ্যোতি বসু দুটোর আইডিওলজিসকে তৃণমূল কংগ্রেস অ্যাপ্রুভ করে না। এটা বোকা বোকা কথা। আমি এভাবে আলোচনা করতে পারবো না। ডোন্ট ইন্টারফেয়ার। হিংসা, রক্তপাত অন্যায় নয়। আজ পাকিস্তান আদায় ছাড়া কোনো প্রিয় কাজ আরে নেই। নরেন্দ্র মোদীকে তো ফুল পাঠিয়েছি, সেও তো একই কাজ করেছে। আজকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নরেন্দ্র মোদীকেও তো ফুল পাঠিয়েছি, নরেন্দ্র মোদীও তো ফুল করেছে। একই এবার তাহলে চলে নরেন্দ্র মোদী দঙ্গা করেনি, সুরাবুদ্দির মধ্যে নরেন্দ্র মোদী দঙ্গা করেছে, তাকে ফুল পাঠিয়েছি। অসুবিধা আমি কোথায়? শুনতে পেলাম অজ্ঞাতবাস কথাটা। এই ময়ূকের কথার মধ্যে শুনতে পেলাম অজ্ঞাতবাস কথাটা। তো ময়ূক, একটুখানি খালি বলি, এই অজ্ঞাতবাসে যখন 20 সেপ্টেম্বর 2020-তে আল কায়েদার 6 জন জঙ্গি ধরা পড়েছিল, তখন সিদ্দিকুল্লাহ চৌধুরীর ইনস্ট্যান্ট রিয়াকশন, এই শব্দটা উঠে আসলো। ইনস্ট্যান্ট রিয়াকশন ছিল, এই রাজ্যের মুসলিমদেরকে মেলাইন করা হচ্ছে। এইটা ছিল আমাদের রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এগুলো তো পাল্টা, এগুলো তো তথ্য প্রমাণ পাল্টা, যুক্তি তর্ক বিভিন্ন কিছু থাকবে। কিন্তু আমার বক্তব্য খুব সহজ, রাজলক্ষ্মী বসু, এখানে সুমন রায়চৌধুরী আছে কংগ্রেসের তরফ থেকে, এবং আরএসএস মুখপাত্র এবং রাজনৈতিক বিশ্লেষক দীপাঞ্জনও রয়েছে। অনেকক্ষণ ধরে দীপন হাত তুলছে। দীপন বলো, তারপরে সুমন রায়চৌধুরীর কাছে যাব। দীপন, আমাদের সরাসরি স্পষ্ট করে একটা কথা বলার সময় এসছে। দীপাঞ্জন বাবুর মতন, ডেপুটি কমান্ডার চক্রবর্তীর মতন মানুষ যেখানে বসে আছেন, সেখানে আমাদের লজ্জা লাগছে এই কথাগুলো বলতে, কিন্তু আমাদের রাজনীতিটা থেকে যাচ্ছে। দীপন, কোথাও গিয়ে বাংলার সুরক্ষা, ভারতের সুরক্ষা, এই বিষয়গুলো নিয়ে কবে রাজনৈতিক দলগুলো সেম পেজে আসবে? বারবার একটা কথা আমরা রিপাবলিক বাংলা থেকে বলছি, সেই কথাটা হচ্ছে নেশন ফার্স্ট, নো কম্প্রোমাইজ। এই বিষয়টা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে তাদের কি কোনো কম পড়ি আছে? যেটা বলার সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এখন নেশন ফার্স্ট নো কম্প্রোমাইজ, এটা কিন্তু আশা করাটা খুব একটা অমূলক বিষয়। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস একজন জামাতি বুদ্ধিজীবী, আমি বলতে চাই, আহমেদ হাসান ইমরানকে তারা রাজ্যসভায় পাঠিয়েছিল, এবং তার সঙ্গে বাংলাদেশের জামাতি জঙ্গিদের ওতপ্রোত একটা মারাত্মক ভালো একটা নেটওয়ার্ক ছিল। সেটা কিন্তু বাংলাদেশের ইন্টেলিজেন্স বলছে, এটা কিন্তু সিবিআই বা আইবি কেউ বলছে না, বাংলাদেশের ইন্টেলিজেন্স বলছে। পরে ভারতের ইন্টেলিজেন্স থেকেও কিন্তু জানতে পারা গেছে যে সৌদি আরবিয়ার একটি ইসলামিক ফিনান্সিয়াল ব্যাংকের তিনি অ্যাডভাইজারও ছিলেন, এবং বাংলাদেশের জামাতি জঙ্গিদের সঙ্গে ওয়েবসাইটে যান, আহমেদ হাসান ইমরান আপনাকে রাজ্যসভার সাংসদ ছিল কিনা? না, তাহলে তো গ্রেফতারি করা উচিত ছিল। সিবিআই কোথায় গেছে? আপনারা এক মিনিট, আহমেদ হাসান গ্রেফতার হলো না, আপনারা রাজ্যসভা থেকে তুলে নিলেন কেন? রাজ্যসভা থেকে তুলে নিলেন কেন? এই প্রশ্নের উত্তরটা দিন, কেন তুলে নিতে বাধ্য হল? এখনো তাকে বাংলাদেশের ইন্টেলিজেন্স এখনো তাকে বহিষ্কার করেননি। উল্টে তৃণমূল কংগ্রেসের ওয়েবসাইটে আহমেদ হাসান ইমরানের সুমন রায়চৌধুরী এই মুহূর্তে রয়েছেন। দীপন সুমন রায়চৌধুরীর কাছে যাই। সুমন রায়চৌধুরীকেও আমার সেই একই প্রশ্ন, তারপরে ডেপুটি কমান্ডার চক্রবর্তীর কাছে আমরা যাব। সুমন বাবু, এই যে এতগুলো রাজনীতির কচকচানি হচ্ছে, আমরা বারবার বলছি কাবুলে জল্লাদের তাণ্ডব চলছে, এবং আপনার হয়তো মনে হতে পারে যে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আজকের এই ডিবেটটা কেন আমরা ইন্টারন্যাশনাল নিউজ করছি, কেন বাংলা থেকে 2000 কিলোমিটার দূরের এই সব জিনিস নিয়ে আলোচনা করছি। কিন্তু সুমন বাবু, আমাদের এই প্রসঙ্গটাও তো আনতে হচ্ছে যে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী, যাকে নিয়ে অনেকের উদ্বাহ নৃত্য করতে হয়, তার বক্তব্য আজকে পাওয়া গেছে, যেখানে বলা হয়েছে যে তালিবানদের তারা বলেছে দাসত্ব থেকে মুক্তি দিচ্ছে। সুমন বাবু, আফগান যারা মহিলা আছে তাদের নিয়ে এখনো আপনারা মিছিল করলেন না কেন?
আমি একটা কথা বলি ময়ূক, আজকে সকালবেলায় একটা ডকুমেন্টারি দেখছিলাম, মানে 70 দশক থেকে 80 দশকের মাঝামাঝি অবধি, এবং সেই ডকুমেন্টারিটা হচ্ছে তৎকালীন আফগান সমাজের, যেখানে দেখা যাচ্ছে মহিলারা বেরোচ্ছেন, চাকরি করতে যাচ্ছেন, সানগ্লাস পরছেন। ইভেন আজকের আফগান সমাজে তালিবানদের হাতে আসার পর হয়তো মেয়েদের সানগ্লাস পরাটাও বন্ধ হয়ে যাবে, এতটাই পিছিয়ে পড়া মানসিকতার এই রেজিম যারা টেক ওভার করেছে আফগানিস্তানকে। তা সেই জন্য আজকে যদি আমরা তালিবান এবং তালিবানের প্রভাব এই উপমহাদেশে এইটা নিয়ে যদি আলোচনা করি, আলোচনাটা অবশ্যই অত্যন্ত প্রাসঙ্গিক, এবং এর জন্য আমি রিপাবলিক বাংলাকে ধন্যবাদ জানাই। আর আজকে যারা বসে এই প্যানেলের মধ্যে একে অন্যের দিকে কাদা ছেটাচ্ছে, স্পেসিফিকভাবে কারুর কিন্তু কিছু বলার নেই যে এই যে বিপদ দক্ষিণ এশিয়াতে আমরা ফেস করতে চলেছি, এর প্রভাব আমাদের রাজ্যে কতটা পড়বে, আমাদের দেশে কতটা পড়বে। আমি এই মুহূর্ত অবধি আপনাকে বলছি সেইভাবে কোনো টুইট প্রকাশিত হয়নি এই জাতীয় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, এক্সেপ্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যে কি ধরনের বিপদের সম্মুখীন আমরা হতে পারি, বা টু এক্সপ্রেস দেয়ার কনসার্ন রিগার্ডিং দ্য রিসার্জেন্স অফ তালিবান ইন আফগানিস্তান। এটা অত্যন্ত দুঃখের বিষয়। উল্টে আমরা প্যানেলে কি দেখছি? আমরা প্যানেলে দেখছি একে অন্যকে সাম্প্রদায়িক তকমা সেটে দেওয়া, কেউ প্রো মুসলিম, কেউ প্রো হিন্দু, কেউ সুরাবর্দিকে ফুল পাঠিয়েছে, কেউ নরেন্দ্র মোদীকে ফুল পাঠিয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। দায়িত্বশীল রাজনৈতিক দলের প্রতিনিধিদের জন্য এই ধরনের বাক্য বিনিময় আজকের মতো সেন্সিটিভ দিনে একদম অনুচিত, একদম অনুচিত এবং এই কারণেই একদম অনুচিত। আর কত ইনপুট দেবেন? আরে প্যানেলের শুরু থেকে তো ইনপুটই দিয়ে যাচ্ছে। আরে প্যানেলের শুরু থেকে তো রাজলক্ষ্মী খালি ইনপুটই দিয়ে যাচ্ছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি করছে এখানে? না, এবার আমাকে ইন্টারাপ্ট করতে হবে। ঠিক আছে সুমন বাবু, ঠিক আছে সুমন বাবু ঠিক আছে, রাজলক্ষ্মী ঠিক আছে, অনির্বাণও বলতে পারিনি, দীপন বলতে পারিনি। 2021 টেররিজম গার্ড করার জন্য যে এশিয়ান সামিট, রাজলক্ষ্মী আজকে আমরা কচকচানি করার জন্য আসেনি। রাজলক্ষ্মী একটা কথা শোনো। আমরা বারবার বলছি আজকের ডিবেটটা আমরা করছি, স্পষ্ট করে করছি একটাই কারণে। অনির্বাণ একবার শোনো, আমাদের ডিবেটটা আমরা একটাই কারণে আজকে করছি, যে নেশন ফার্স্ট, নো কম্প্রোমাইজ যারা বলে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বাংলার রাজনৈতিক দলগুলো ঠিক কি করছে, এবং এই ভয়টা অনেকে বলে করে যে অকারণে ভয় পাওয়ানো হচ্ছে। সেই ভয়টাই যেখানে বলছি, তুমি তো রাজনৈতিক বিষয়টা আনছো রাজলক্ষ্মী, তুমি রাজনৈতিক বিষয়টা আনছো। আমি স্পষ্ট করে বলার চেষ্টা করছি। শোনো, কথাটা শোনো। আমি এখানে ন্যাশনাল সিকিউরিটির কথা আনছি। রাজলক্ষ্মী শোনার ধৈর্য নেই। আনছি কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ, যেটাতে ভারতবর্ষকে সবচাইতে বেশি এখন উচ্চাসন দেওয়া হচ্ছে, যেখানে 2021-এও দেখা গেল টেররিজম কার্বিং এর ক্ষেত্রে সাউথ ইস্ট এশিয়ার মধ্যে ভারতকে সবচেয়ে বেশি এখানে স্বীকৃতি দেওয়া হচ্ছে, এবং দক্ষিণ চায়না যে সমুদ্র, হ্যাঁ, বেকারত্বের জন্য তোমাদের স্বীকৃতি দেওয়া হচ্ছে। সব বুঝলাম রাজলক্ষ্মী। সুমনদা 1 মিনিট, রাজলক্ষ্মী 1 মিনিট, সুমনদা 1 মিনিট, রাজলক্ষ্মী 1 মিনিট। আমি এই মুহূর্তে আমাদের সাথে অত্যন্ত সম্মানীয় একজন ভেটারেন রয়েছেন, ডেপুটি কমান্ড্যান্ট চক্রবর্তী রয়েছেন, দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা রয়েছেন। এবং ডেপুটি কমান্ড্যান্ট, আপনার সাথে যখন এই আলোচনাগুলো হয় তখন আমি চেষ্টা করি আপনাকে রাজনীতির মধ্যে না রাখা, কিন্তু কোথাও গিয়ে আমরা এখনো দেখছি রাজনীতিটা থেকে যাচ্ছে, রাজনীতির কুটকচালিটা থেকে যাচ্ছে। বাংলায় আপনি বলুন, বাংলায় বা ভারতে এই যে কাবুলে তালিবানদের উত্থান, এর ফলে বাংলায় বা ভারতে আমরা কতটা সুরক্ষিত বা আমাদের কতটা প্রস্তুত হতে হবে? খেলা তো হবে, কিন্তু সতর্কও কি হতে হবে না? দেখুন, আমি হাত জোড় করে সবার কাছে একটা আবেদন জানাচ্ছি, আমাকে 2 মিনিট বলতে দিন বা 3 মিনিট, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। প্লিজ মাঝখানে কেউ যেন কোনো কমেন্ট না করে। আমি এতক্ষণ চুপ করেছিলাম, প্লিজ 2-3 মিনিট সময় দিন। আমি শুরু করছি রাজনীতি দিয়ে, তারপর আসছি বাংলায়। এতক্ষণ চলছিল কথা ইমরান খান। আমি জানি না অনেকের মনে আছে কিনা, 2014 16ই ডিসেম্বর, তখনও ইমরান খান পাকিস্তানের বিরোধী নেতা,
এবং ওনার দল তেহরিক ইনসাফ তারা পাকিস্তানের পেশোয়ার প্রভিন্স চালাচ্ছে, সেখানকার প্রভিন্সিয়াল গভর্নর তেহরিক ইনসাফের ইমরান খানের দলের। আমাদের মনে আছে সবার 16 ডিসেম্বর এই তালিবান তাদেরই একটা অংশ তেহরিক তালিবান পেশোয়ারের স্কুলে অ্যাটাক করে 134 জন নিরীহ শিশুকে হত্যা করে। এবং সেদিন আমি একটি সর্বভারতীয় চ্যানেলে ছিলাম এবং দুর্ভাগ্যজনকভাবে সেদিন ইমরান খান ওই চ্যানেলে ছিলেন এবং আমি ওনাকে খুব দট্টহীন ভাষায় বলেছিলাম যে আপনি নপুংসক, আপনি ক্লিবলিঙ্গ। কারণ ওই ইমরান খান যাকে আমার ছোটবেলার হিরো ছিল ক্রিকেটার, সেদিন ইমরান খান এই কথা বলেছিলেন দাঁড়িয়ে টিভি ক্যামেরা চ্যানেলের সামনে যে জিন লোগোं ने ये किया है बहुत गलत किया है। আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে ওই তেহরিকে ইনসাফ আপনার দল তেহরিকি তালিবানের মদতে এই সরকারে এসেছে প্রভিন্সিয়াল গভর্নমেন্টে, আর আপনার এইটুকু ক্ষমতা হচ্ছে না পেশোয়ারের মাটিতে দাঁড়িয়ে যে আপনি তেহরিকি তালিবান নামটা নেবেন। জিন লোগों ने किया आपको मालूम नहीं है। সো রাজনীতি, এবং তারপর ওই চ্যানেল অবশ্য 1 বছরের জন্য আমাকে ব্যান করে দেয় এবং বলা হয়েছিল আমি আনপার্লামেন্টারি ভাষা ইউজ করেছি। আমি আবার করব যদি কোনো রাষ্ট্রনায়ক, কোনো রাজনীতিবিদ সন্ত্রাসবাদকে নিয়ে এরকম নোংরা খেলা খেলে। সুতরাং আজকে আমাদের ভাবতে হবে এই ইমরান খান কিন্তু পাকিস্তান থেকে স্বাগত জানাচ্ছে এবং আপনি দেখবেন এই তালিবান সরকারকে খুব তাড়াতাড়ি ইরান, চীন, পাকিস্তান সাপোর্ট দিচ্ছে। রাশিয়া এখনো কিন্তু খুব পরিষ্কারভাবে বলছে না কি করতে চায়। আমাদের কিন্তু বিপদ বাড়ছে। এই বিপদ, আমি আপনাদের একটা কথা বলি, এটা আপনারা শুনুন ভালোভাবে, আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের আফগানিস্তান যেতে হবে না, আফগানিস্তান আমাদের বাড়িতে পৌঁছাবে আর খুব তাড়াতাড়ি পৌঁছাবে। তালিবানদের এই যে নতুন ভাবে ওরা উঠে এসেছে দ্য সেকেন্ড ওয়েভ অফ তালিবানিজম, এটা সারা পৃথিবীর ইসলামিক জিহাদিরা সাংঘাতিক ভাবে মোটিভেটেড হচ্ছে এবং এটা ভাবার কোনো কারণ নেই যে পৃথিবীর যেখানে যত স্লিপার সেল রয়েছে তারা সবসময় স্লিপিং মোডেই থাকবে। এবার তাদের জাগবার সময় হয়েছে, কারণ তাদের ইন্সপিরেশন তারা পেয়ে গেছে এবং সারা পৃথিবীকে বোঝানোর যে আমরা কিন্তু তলে তলে সারা পৃথিবীতে খিলাফতি শাসন আমরা কিন্তু তৈরি করে এনেছি। সুতরাং যদি প্রশ্ন আসে বাংলার, এটা কিন্তু আমরা নিঃসন্দেহে বলি বাংলা কিন্তু ধীরে ধীরে একটা বিপদের দিকে যাচ্ছে। আমাদের সতর্ক হতে হবে। রাজনীতি নিয়ে আলোচনা, রাজনীতি চলবে, ডেফিনেটলি চলবে। রাজনীতি ছাড়া ডেমোক্রেটিক কান্ট্রি হয় না, নাহলে ওই আফগানিস্তানের মতো অবস্থা হবে। কিন্তু রাজনীতি সব সময় করলেও হবে না। এই নেশন ফার্স্ট নেশন কারা? সাধারণ মানুষ। আপনি দেখেছেন প্লেন থেকে কেরম ভাবে খসে পড়ছে মানুষ। ভারতবর্ষে কি এই ভবিতব্য হতে হবে? বাংলার কি এই ভবিতব্য হতে হবে? সে খেলা হবে কি ডাইরেক্ট অ্যাকশন ডে, সেগুলো সব বিতর্ক থাকবে। আজকে আমার মনে হয় সমস্ত রাজনৈতিক দলকে একসঙ্গে উঠে আসতে হবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আমরা কিন্তু ধীরে ধীরে খুব একটা বিপদের দিকে যাচ্ছি। যেরকম ভাবে পরপর ঘটনাগুলো ঘটছে, বাংলায় বেশ কিছু লোকজনকে ধরা পড়েছে যারা বাংলাদেশ থেকে আসছে। আমি তালিবানকেও অতটা ভয় পাই না যতটা আমি আইএসআইএস কে ভয় পাই, কারণ আইএসআইএস এ খুব বড় লেভেলের চিন্তাবিদরা রয়েছেন যারা ইসলামিক জিহাদকে বাড়িতে বাড়িতে ছড়িয়ে দিচ্ছে। তালিবান অ্যাকশন করে দেখা যায়, আইএসআইএস কিন্তু অনেক ভালোভাবে স্লিপার সেল তৈরি করছে এবং এই আফগানিস্তানের ঘটনা কিন্তু সারা পৃথিবীর জিহাদিদের, আবার বলছি সারা পৃথিবীর জিহাদিদের সাংঘাতিকভাবে উদ্বুদ্ধ করবে অ্যাকশনে নামতে। সুতরাং বিপদ আছে। দয়া করে রাজনীতি হবে, কিন্তু রাজনীতির সঙ্গে সঙ্গে আমরা একটু রাষ্ট্রীয় সুরক্ষার কথাও ভাবি। কারণ পৃথিবীতে এমন কোন সন্ত্রাসবাদী নেই, এমন কোন বোমা নেই, এমন কোন গুলি নেই যে বিজেপিকে মারবে, তৃণমূলকে মারবে, কংগ্রেসকে ছেড়ে দেবে, হিন্দুকে মারবে বা মুসলমানকে ছেড়ে দেবে, এরকম তৈরি হয়নি কোনো এক্সপ্লোসিভ। আমার সারা জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছি, আপনারা যদি কেউ বেশি জানেন বলতে পারেন। সুতরাং আমাদের বাঁচতে হবে, আমাদের লড়তে হবে। আমাদের প্লিজ বিপদ নিয়ে আমরা আলোচনা করি, কি করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করি। 1946, 1945, 1947 ঘটনা নিয়ে আজকের দিনে লড়াই করা আমার মনে হয় না আমরা ঠিক জায়গায় রয়েছি। সরি, এবং সবাইকে ধন্যবাদ যে আপনারা আমাকে বলতে দিলেন। সবার কাছে আমি কৃতজ্ঞ। না ধন্যবাদ কেন জানাবেন ডেপুটি কমান্ড্যান্ট চক্রবর্তী, ধন্যবাদ কেন জানাবেন? এই জায়গাটা, এই যে রাজনীতির ঊর্ধ্বে উঠে এই জায়গাটার জন্যই তো আজকের এই ডিবেট, এই জবাব চায় বাংলাটা, এই জায়গাটাতেই তো, এখানেই তো কোহিনূর, রাজলক্ষ্মী, সুমন, প্রীতম, অনির্বাণ, দীপন, এই প্রত্যেকে এক জায়গায় আছে এবং এই এক জায়গায় আছে বলেই তো আমরা বারবার যে কথাটা বলছি। দীপন এই মুহূর্তে হাত তুলছে, কিন্তু বারবার দীপন একটা কথা, যে কথাটা আমরা বারবার বলছি যে আমরা সবাই তো আলটিমেটলি বাঙালি। আমরা তো এই জায়গায় দাঁড়িয়ে যখন প্রতিদিন তোমরা অনুষ্ঠানে আসছো, স্টুডিওতে আসছো, একের পর এক কথা হচ্ছে। দীপাঞ্জন বাবু
সুমনবাবুর আমি বারবার ডেপুটি কমান্ডার চক্রবর্তীর কাছে আমি আরেকবার জাস্ট একটা প্রসঙ্গে জিজ্ঞেস করব যে আমরা অনেককে জিজ্ঞেস করছে যে আমাদের ভয় নেই, আমরা তো অনেক দূরে, 2000 কিলোমিটার দূরে, জামাত জেএমবি এগুলো তো সব বাংলাদেশে, আফগানিস্তানে হয়েছে, আমাদের রাজ্যে তো কিছু হয়নি, আমরা তো সুরক্ষিত। আমাকে একটা কথা স্পষ্টভাবে আজকে বলুন, এবং এতজন যারা বসে আছেন তাদের বলুন, ডেপুটি কমান্ড্যান্ট চক্রবর্তীর কাছে জবাব চাইছে বাংলা যে আমরা কতটা সুরক্ষিত। না না, এটা খুবই বোকার মতো কথা হবে যদি আমরা বলি যে আফগানিস্তানে কি হচ্ছে আমার কেন হবে, কারণ এটা তাহলে যে বলছেন তারা সন্ত্রাসবাদ সম্পর্কে তার কোনো ধারণা নেই। 80-এর দশকের 8-এর দশকের মাঝখান থেকে যখন যেদিন ডক্টর নাজিবুল্লাহকে ওরা মেরে ফেললো, প্রকাশ্য চৌরাহায় ফাঁসিতে ঝুলিয়ে দিল এই মোল্লা ওমরের তালিবান, গুলবদ্দিন হেকমতিয়ার, ওসামা বিন লাদেন, এবং এই আফগানিস্তান কিন্তু সারা পৃথিবীকে ইসলামিক ব্রাদারহুডের কনসেপ্ট দিয়েছে। আপনি যদি ইসলামিক জেহাদের ব্যাপার দেখেন সেটা কিন্তু একটা ভৌগোলিক এরিয়াতে সীমাবদ্ধ ছিল। প্যালেস্টাইন লড়ছে, আরবরা লড়ছে, একটা ভৌগোলিক, কিন্তু সারা পৃথিবীতে যে ছড়িয়ে পড়া ইসলামিক ব্রাদারহুড যে জিহাদের নাম করে, এটা বসনিয়া, চেচনিয়া থেকে ভারতবর্ষ, কাশ্মীর, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সারা পৃথিবীকে একটা জায়গায় নিয়ে এসছে। সুদান, আফ্রিকা যান, এমন একটা মহাদেশ বলুন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কানাডা। তো এই ইসলামিক ব্রাদারহুড যদি সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে, তাহলে আমার বাংলায় কেন ছড়াবে না? আপনি বলুন, পৃথিবীতে এমন কোন দেশ আছে যেখানে করোনা ভাইরাস যায়নি? আপনার চায়নাতে হচ্ছে করোনা, ভারতবর্ষে হবে না বা বাংলায় হবে না, আমি মুখ খুলে মুখে ফেস মাস্ক নিয়ে ঘুরবো, সেটা কি হয়েছে সম্ভব? আমরা দেখেছি প্রতিটা পরিবার আমাদের কারোর না কারোর ক্লোজ রিলেটিভ বা বন্ধুকে আমরা হারিয়েছি। আর এই বিস্ফোরণ ইসলামিক জেহাদ, এটা কিন্তু করোনার থেকে 1000 গুণ খারাপ। আপনার মনে এমন আতঙ্ক তৈরি করে দেবে, আপনি মাথা তুলে দাঁড়াতে পারবেন না। যেদিন জানবেন আপনার পাশের বাড়ির ছেলে বা আপনার বাড়ির ছেলে, আপনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, আপনি দেখেছেন রিসেন্টলি বেশ কিছু টেরোরিস্ট যারা, আমি এই নিয়ে একটা আনন্দবাজারে একটা লেখা লিখেছিলাম, প্রজ্ঞা দেবনাথ, হিন্দু ঘরের মেয়ে, ব্যাপটাইজ হচ্ছে, টেরোরিস্ট অর্গানাইজেশনের সঙ্গে রয়েছে, তার বাড়ির লোক জানছেন না। একদম আইএসআইএস এর ইস্ট ইন্ডিয়া, ইস্টার্ন বাঙালি, সেও দেবনাথ, সেও বাংলাদেশ থেকে, সৃজিত দেবনাথ, সে কনভার্ট হচ্ছে, বাড়ির লোক জানছেন না। একদম ডেপুটি কমান্ড্যান্ট চক্রবর্তী ঠিক এই জায়গাটাতেই আমাদের সাথে যুব নেতা একজন রয়েছেন, প্রীতম দত্ত। প্রীতম, প্রতিদিনই তো ডিবেট হয়, প্রতিদিনই লড়াইটা হয়, অনির্বাণ রয়েছে, কোহিনূর রয়েছে, সুমন বাবু খুব ভালো বললেন, রাজলক্ষ্মী রয়েছে, রাজনীতি তো হবে, কিন্তু তুমি বলতে পারো যে বিজেপি স্পষ্ট ভাষায় কেন্দ্রীয় সরকারে আছে, বিজেপি কেন্দ্রীয় সরকার ঠিক কি কি ব্যবস্থা নেবে যেগুলো বাংলার ক্ষেত্রে দাঁড়িয়ে, হ্যাঁ বলো না তোমরা যে বাংলায় আমরা একজোট হয়ে সমস্ত বাঙালিকে রক্ষাটা করব, এই ধরনের জেএমবি হোক, যাই হোক, বাংলাকে কিছু করতে দেবে না, ন্যাশনাল সিকিউরিটি ফার্স্ট, নো কম্প্রোমাইজ। একদম ময়ূকদা, তুমি যেটা বলছো সেটা আমাদের নীতি, আদর্শ, সবকিছু, তার জন্যই আমাদের লড়াই, তার জন্যই আমাদের জেলে যাওয়া, তার জন্যই আমাদের মরা, তার জন্যই আমাদের বাঁচা, এটাই আমাদের পার্টি লাইন। কিন্তু তোমরা তো জেলে গেলে ডাইরেক্ট অ্যাকশন ডের জন্য, একদিকে খেলা হবে দিবস, একদিকে ডিরেক্ট অ্যাকশন ডে, যেটা সুমন বাবু বলছিলেন যে রাজনীতির ঊর্ধ্বে উঠছি কোথায় আমরা, না শিল্প নিয়ে উঠতে পারছি, না শিক্ষা নিয়ে উঠতে পারছি, না সন্ত্রাসের ক্ষেত্রে দাঁড়িয়ে, নিরাপত্তার ক্ষেত্রে দাঁড়িয়ে উঠতে পারছি। একদম মানে আমার বক্তব্য হচ্ছে আমি এখন অব্দি দেখিনি কংগ্রেস, সিপিএম, তৃণমূল, এসইউসি, সমস্ত লোকে, আইএসএফ, সবাই মিলে একসাথে শিল্প চাই, বাংলায় প্রকল্প চাই, তার জন্য কোনো আন্দোলন করে না। এই ক্ষেত্রে দাঁড়িয়ে কেন হবে না? আমাকে আমার প্রশ্নটা করেছো, আমাকে উত্তর দিতে দাও। কোয়েশ্চেনটা হচ্ছে, তোমরা জানো ভারতবর্ষ এই আফগানিস্তানকে উন্নতি করার জন্য কয়েক বিলিয়ন ডলার খরচা করেছে ময়ূকদা। আজকে ওখানে শিল্প করেছে, নানা রকম প্রকল্প এনেছে, নানা রকম কিছু করছে। আজকে বলো তো সেই প্রকল্পগুলোর কি অবস্থা হবে? তার কারণ হচ্ছে আমরা যতটুকু শিক্ষা পেয়েছি, আমরা বুঝেছি যে কোনো দেশের, কোনো রাষ্ট্রের, কোনো জায়গা যদি উন্নতি করতে হয়, আগে সোশ্যালিস্ট, আগে রাজনৈতিকভাবে সেই জায়গাটাকে সমর্থ করতে হবে, শক্তি করতে হবে, শক্তিবান করতে হবে, তারপর আমরা এই ডেভেলপমেন্টগুলো করবো। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, মানুষের বলতে দেওয়ার ক্ষমতা, মানুষের বলার জায়গা, এই জায়গাগুলো দিতে হবে। বেশ, আমি অনির্বাণের কাছে যাব। আজকের ডিবেটটা সত্যি অন্যরকম হচ্ছে। কোহিনূর যদি রাজনৈতিক কথাবার্তা একটু কম বলে থাকো, আমি ক্ষমা চাইছি তোমার কাছে, কিন্তু আজকে যেহেতু অনির্বাণও রয়েছে, অনির্বাণ, আমরা কবে দেখতে পাবো তালিবানের বিরুদ্ধে বা আফগান মহিলাদের সমর্থনে তাদেরকে সহানুভূতি জানিয়ে একটা মিছিল আয়োজন করবে? এই রিপাবলিক বাংলাতেই বসে বলো না, আবেদন করো না, এই আয়োজনটা হবে। বাংলা তো অনেক কিছুতে মিছিলটা প্রথমে করে,
এইটা নিয়ে গোটা 100 বার আমি বারবার বলছি, আজকে যদি মহামারীর পরিস্থিতি না থাকতো আমি নিশ্চিত ময়ূক এতক্ষণে কলকাতার রাস্তায় প্রতিবাদ মিছিল দেখতে কিন্তু রাজনৈতিক মিছিল তো হচ্ছে, তাহলে রাজনীতিটা থাকবে, রাজনৈতিক মিছিল থাকবে, খেলা হবে, দিবস থাকবে, কিন্তু তালিবানের বিরুদ্ধে কোনো মিছিল বেরোলে সেইটা মহামারী আইনে চলে যাবে। উপনির্বাচনের দাবি কেন তোলা হচ্ছে? মহামারী সময় উপনির্বাচনের দাবি কেন তোলা হচ্ছে? ডেপুটি কমান্ড্যান্ট চক্রবর্তী আমি ডেপুটি কমান্ড্যান্ট চক্রবর্তীর কাছে যাব, তারপরে একটু বিরতি নিতে হবে। ডেপুটি কমান্ড্যান্ট চক্রবর্তী, আপনার কাছে খুব অল্প সময়, কিন্তু আপনি বলুন। রাজলক্ষ্মী, আমি তোমাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করছি, রাজলক্ষ্মী, আজকে ডেপুটি কমান্ড্যান্ট চক্রবর্তীর মতন মানুষদেরকে একটু বলতে দিই। ডেপুটি কমান্ড্যান্ট চক্রবর্তী বলুন। দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কমান্ডার। আমি খুব কম সময় নেব, বলুন। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে আমি একটা অনুরোধ করব, বাংলার সমস্ত রাজনৈতিক দল, সে দিলীপ ঘোষ বাবুকেও আমি অনুরোধ করব, আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনুরোধ করব, সমস্ত সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি মিলিয়ে আপনারা একটা মিছিল করুন কলকাতার বুকে, যে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়বো, গ্রামে গঞ্জে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়বো। প্রমিস করছি আমি বম্বে থেকে আসবো আপনাদের সঙ্গে সেই মিছিলে হাঁটার জন্য। কোনো দল কোনো পতাকা আনবেন না, কিন্তু সমস্ত দলের যে সব থেকে সিনিয়র মোস্ট লিডার তারা সেই মিছিলে থাকুন। আমাদের সবার মুখে একটাই থাকবে যে বাংলায় আমরা সন্ত্রাসবাদকে মাথা তুলতে দেব না। এটা শুধু প্রশাসন দিয়ে হবে না, এটা সমাজকে দিয়ে করতে হবে এবং রাজনৈতিক দলকে আনতে হবে। এটা যদি একটু টুইস্ট করে বলি, বাংলা সবার আগে, বেঙ্গল ফার্স্ট, নো কম্প্রোমাইজ, বাংলা চ্যানেল, রিপাবলিক বাংলা, এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে যে আবেদন প্রাক্তন এনএসজি কর্তা করেছে, আশা করি সেই রাজনৈতিক দলের যারা প্রতিনিধি আছেন তারাও হয়তো একদিন, ইমাজিন, ইউ ক্যান সে আই এম আ ড্রিমার বাট আই এম নট দি অনলি ওয়ান, এই স্বপ্নটা হয়তো আমরা দেখবো একদিন। আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পরে ফিরে আসছি জবাব চাই বাই বাংলায়। ফিরে এলাম বিরতির পরে, এবং আমরা যে কথাটা বারবার বলছি যে রাজনীতি তো রাজনীতির জায়গায় থাকবে, রাজনীতির খেলা তো রাজনীতির খেলাতে থাকবেই, কিন্তু আমরা দেশের জন্য, দশের জন্য এবং দেশটাকে অক্ষুণ্ণ রাখার জন্য কি কি করব, রাজনৈতিক দলগুলোর কাছে জবাব চাইছে বাংলা। ছোট্ট করে 30 সেকেন্ডের মধ্যে কোহিনুর মজুমদার, বাংলাকে সুরক্ষিত রাখার জন্য কি করছে আপনার দল? না, এখানে একটা জিনিস বুঝতে হবে, এখানে আমাদের অনারেবল স্যার বললেন যে মিছিল কিউবার জন্য, প্যালেস্তাইনের জন্য সিপিএম এককালে ভিয়েতনামের জন্য প্রচুর মিছিল করতে, কারণ দুটো জিনিস মানতে হবে। এক হচ্ছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। আমার এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট করছেটা কি? বলুন না জওহরলাল নেহরুর সময় কি হয়েছিল, বলুন না ইন্দিরা গান্ধীর সময় কি হয়েছিল। এই সময় সব থেকে প্রম্পট হতে হবে যাকে তো এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। দে আর হরিবলি স্লিপিং, তারা ঘুমাচ্ছে, তারা লম্বা স্লাম্বারে চলে গেছে। আবার আমরা একটা জিনিস দেখেছিলাম 2015 সালে 25 ডিসেম্বর নরেন্দ্র মোদী চলে গেছিলেন বিরিয়ানি খেতে উইদাউট ইনভিটেশন। 2016 সালে 2 তারিখে এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টকে কাছে যাব। দুটো সরাসরি প্রশ্ন করেছে, এক হচ্ছে যে বিরিয়ানি খেতে গেছিল নাকি পাশের দেশে, এবং আরেকটি বিষয় বলছে যে বিদেশ মন্ত্রককে সরাসরি অভিযোগ করছে। প্রীতম, 30 সেকেন্ড সময় তোমার কাছে। নরেন্দ্র মোদীর সরকার এই এক্সটার্নাল অ্যাফেয়ার্সে জয়শঙ্করের আন্ডারে 8 ঘন্টার মধ্যে ওখান থেকে আমাদের প্লেন কিন্তু আজকে মানে ইন্ডিয়াতে চলে এসছে। আর একটা ইন্ডিয়া বুঝেছিল এরকম কিছু হতে চলেছে, তাই কিন্তু অনেক দিন আগে সিএএলআর লাগু করেছিল। এই যারা বসে রয়েছে এখানে প্যানেলে, তারা কিন্তু সেদিনকে অনেক 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 বিরোধিতা করেছিল। আজকে আমরা দেখেছি ওখানে যারা শিখে, ওখানে যারা পাঞ্জাবিতে যেইভাবে আছে, তারা কিন্তু সিএ এর জন্য আজকে এখানে আসতে পারছে। সিএ এর জন্য আসতে পারছে, কোহিনুর প্রীতম, সময় শেষ। সুমন বাবু 30 সেকেন্ড, শেষ বক্তব্য আপনার। আপনি বলেছিলেন, কংগ্রেসের তরফ থেকে ছিলেন এখানে, এবং আপনি বলেছিলেন যে রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে। আপনি একদম আমার সেই কথাই বলি, এবং আমি রিপাবলিক বাংলাকে সাধুবাদ জানাই। এরকম একটা প্রপোজাল আপনি জিজ্ঞেস করলেন একজন প্যানেলিস্টকে, কেন সব রাজনৈতিক দল রাস্তায় নামবে না, কেন মিছিল করবে না সন্ত্রাসবাদ রুখতে, কিন্তু আজকের প্যানেলে কি দেখা যাচ্ছে, বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি সেই সিএ জাতীয় রাজনৈতিক ন্যারেটিভ ইউজ করছে। একজন সিএ কেন লাগু করা হয়েছে সেই নিয়ে কথা বলছে। এক মিনিট, আমি আপনাকে ইন্টারাপ্ট করিনি, সেটাও বলেছি, তৃণমূল রেকর্ডটাই বলেছি, সেটাও বলেছি। প্লিজ রেকর্ড প্লিজ ইন্টারভেন করেছে কি না না, প্লিজ একদম সময় শেষ। অনেক ধন্যবাদ সুমন দা, অনেক
ধন্যবাদ। আমাদের ব্রেকিং নিউজ সেগমেন্টে এই মুহূর্তে যেতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ এই মুহূর্তে আসছে। আফগানিস্তানে অশান্ত পরিস্থিতি, বৈঠকে বসেছে ইউএনএসসি, ইউএনএস সিকিউরিটি কাউন্সিল। এই মুহূর্তে আমাদের কাছে ব্রেকিং নিউজ সেগমেন্টে যে সেগমেন্ট আছে সেই সেগমেন্টে আমাদের এই মুহূর্তের খবর, আফগানিস্তানে অশান্ত অস্থির পরিস্থিতি, বৈঠকে ইউএনএসসি, ভারতের সভাপতিত্বে ইউএনএসসির বৈঠক। আপনারা জানেন যে রাষ্ট্রসংঘ এবার ঢুকে পড়েছে আফগানিস্তান বিষয়ে। এর আগেও আমরা দেখেছি রাষ্ট্রসংঘের মহাসচিবের বক্তব্য, এবং এখন মানবতার খাতিরে প্রাণ বাঁচানোর আবেদন, সেই আবেদনে সাড়া দেয় কিনা তালিবান, এইটাই দেখার। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, যে খবর আসছে, তালিবানের কাছে আবেদন ইউএনএসসির। মানুষের অধিকারকে সম্মান জানানো উচিত ইউএনএসসির তরফ থেকে, এই বক্তব্য আজ পাওয়া গেছে সিকিউরিটি কাউন্সিলে। এই বক্তব্য রেখেছেন ভারতের তরফ থেকেও আমরা দেখতে পেয়েছি একাধিক বক্তব্য, এবং কারণ ভারত এই মুহূর্তে সভাপতিত্ব করছে এই চেয়ারকে, মানবতার খাতিরে প্রাণ বাঁচানোর আবেদন। এই মুহূর্তে আমাদের সাথে সমাদৃতা রয়েছেন নিউজ রুম থেকে, সরাসরি সমাদৃতার কাছে যাব এবং সমাদৃতার কাছে কাবুল এবং ইউএনএসসি নিয়ে সমস্ত আপডেট যাবো। সমাদৃতা, তাড়াতাড়ি বলো কি আছে। একদমই তোমাকে জানিয়ে রাখতে চাইবো, আন্তোনিও গুতেরেস রাষ্ট্রসংঘের মহাসচিব, তিনি বলেছেন 80 মিলিয়ন মানুষ তারা ভুক্তভোগী। এই মুহূর্তে আফগান মহিলারা কালো দিনের মধ্যে রয়েছেন, তাদেরকে বাঁচাতে হবে, তাদের সেখান থেকে বের করে আনতে হবে এবং সেখানে শান্তি স্থাপন করতে হবে, এবং তার জন্য ভারতের উদ্যোগকে তিনি প্রশংসা জানিয়েছেন। একই সঙ্গে আফগানিস্তানের প্রতিনিধি তিনিও কিন্তু ভারতের উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন, ভারতকে ধন্যবাদ জানিয়েছেন যে ভারত যেভাবে আফগানিস্তানের পাশে বরাবর থেকেছে, এবং ভারতের সভাপতিত্বে রাষ্ট্রসংঘের বৈঠক কিন্তু আফগানিস্তান পরিস্থিতির উপর এই প্রথম নয়। এর আগেও তোমার খেয়াল থাকবে ময়ূক, আমরা গত সপ্তাহে যখন বারবার দেখিয়েছি তখন কিন্তু রাষ্ট্রসংঘের বৈঠক ডেকেছে ভারত, কারণ ভারতের হাতে সভাপতিত্ব এবং সেটা আফগানিস্তানের নিরাপত্তাকে কেন্দ্র করেই বৈঠক ডাকা হয়েছে। একদম সমাদৃত, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গটা। রাষ্ট্রসংঘের এই মুহূর্তে সিকিউরিটি কাউন্সিলের যে সভাপতিত্ব সেটা কিন্তু ভারতের হাতে। অনেক ধন্যবাদ সমাদৃত। তালিবানের কাছে আবেদন ইউএনএসসির, সেই আবেদনে সাড়া দেয় কিনা তালিবান, সেইটা দেখার। পরবর্তী ব্রেকিং এ চলে যাব। এই মুহূর্তে রাজ্যের খবরেও আমাদের নজর রাখতে হবে এবং জবাব চাই বাংলা। এই মুহূর্তে দ্বিতীয় ব্রেকিং, পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের সাংগঠনিক পদে রদবদল, এবং সেই রদবদলের কারণে অনেকগুলো নতুন নাম সামনে আসছে, অনেকগুলো নাম সেগুলো পেছনের সাইডে চলছে। দলীয় স্তরে দুই ভাগে ভাগ করা হলো পশ্চিম মেদিনীপুরকে, সাংগঠনিকভাবে দুটি ভাগে ভাগ করা হলো, দুই সাংগঠনিক জেলায়। দু সভাপতির নাম ঘোষণা তৃণমূলের, এবং সরাসরি এই বিষয়ে আরো জানবো। আমাদের নিউজ রুম থেকে রয়েছেন সৃজিতা, আরো কি জানতে পারছো জানাও আমাদের। একেবারে ময়ূক, গোটা রাজ্যে বিভিন্ন জেলাতে সাংগঠনিক পদে একেবারে তুমুল একটা পরিবর্তন করা হয়েছে, যেমনটা মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন যে এক পদ এবং এক ব্যক্তি, সেই কারণে এই পরিবর্তন। আমি একটু তোমায় জানিয়ে দিই যে উত্তর 24 পরগনাকে 4টে ভাগে ভাগ করা হয়েছে, দক্ষিণ 24 পরগনা 2টো ভাগ, ডায়মন্ড হারবার, যাদবপুর এবং সুন্দরবন। অন্যদিকে পূর্ব মেদিনীপুরে কাঁথি, তমলুক এই 2টো ভাগে ভাগ করা হয়েছে। এছাড়াও মালদায় একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে, তোমায় জানিয়ে রাখি, সেখানে তৃণমূল সভাপতি এবং চেয়ারম্যানকে বদল করা হয়েছে। মৌসাম বেনজির নূর এবং কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এই দুজনকে বদল করা হয়েছে, তার জায়গায় তৃণমূলের নতুন জেলা সভাপতি হয়েছেন আব্দুল রহিম বক্সি। এছাড়াও কোচবিহারেও বেশ কিছুটা পরিবর্তন এসেছে, তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্বে মাথাভাঙায় এসেছেন গিরীন্দ্রনাথ বর্মন। এরকম বেশ কিছু পরিবর্তন হয়েছে, এবং শুধুমাত্র কোচবিহার, মালদহ বা উত্তর 24 পরগনা বা দক্ষিণ 24 পরগনায় নয়, হুগলি, নদিয়াতেও একই ধরনের পরিবর্তন। ধন্যবাদ, একদম সৃজিতা, অনেক ধন্যবাদ তোমার এই খবর দেওয়ার জন্য। এবং পরবর্তী খবর যেটাই আমাদের যাওয়ার উচিত, এই মুহূর্তে আমরা দেখতে পেলাম সাংগঠনিক রদবদলের যে খবর, তারপরেই ইস্ট বেঙ্গলে চুক্তি জট কাটার পথে ইস্ট বেঙ্গল, প্রচুর মানুষের আবেগের ইস্ট বেঙ্গল। সেই ইস্ট বেঙ্গলকে চুক্তি জট থেকে ছাড়িয়ে আনার ক্ষেত্রে দাঁড়িয়ে চুক্তিপত্রের চূড়ান্ত খসড়া পাঠালো বিনিয়োগকারী সংস্থা। আমরা জানি বিনিয়োগকারী সংস্থা সিমেন্ট কোম্পানি ইমেল মারফত ইস্ট বেঙ্গলকে চুক্তিপত্রের খসড়া পাঠানো হলো। এই মুহূর্তে সরাসরি চলে যাবো আমার প্রতিনিধি সুখেন্দুর কাছে। সুখেন্দু সরকার রয়েছেন। সুখেন্দু, তুমি কি জানতে পারছো এই বিষয়ে, সরাসরি জানাও। দেখো, অবশ্যই এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, এবং ইস্ট বেঙ্গলের যে চুক্তি জট আমরা দেখেছি যে লাগাতার আমরা সেই খবর দেখিয়ে গেছি রিপাবলিক বাংলার দর্শকদের কাছে যে ইস্ট বেঙ্গলের চুক্তি জট কেটেও যেন কাটছে না। বারবার বৈঠক হয়েছে, একাধিক বৈঠক হয়েছে, চুক্তিপত্র নিয়ে জটিলতা দেখা দিয়েছে। অবশেষে সেই চুক্তি জট মিটতে চলেছে বলেই জানাচ্ছে, এবং বিনিয়োগকারী সংস্থার পক্ষ থেকে চূড়ান্ত চুক্তিপত্র ইতিমধ্যেই ক্লাবে পৌঁছে গিয়েছে ইমেল মারফত সেই চুক্তিপত্র পৌঁছে গিয়েছে। এখন শুধুমাত্র সইয়ের অপেক্ষা, অর্থাৎ যে বিষয়টাতে জটটা আটকে ছিল যে ক্লাবকে ব্যবহার করতে দেওয়া
দেওয়া হবে বিনিয়োগকারী সংস্থাকে, সেই চুক্তি জটে যে জায়গাটা আটকে ছিল অনেক ধন্যবাদ, সেই জট সম্ভবত কেটে গেছে। এবং অনেক ধন্যবাদ সুখেন্দু, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে তোমাকে থামাতে হচ্ছে কারণ কি এই মুহূর্তে রিপাবলিক গ্লোবালের তরফ থেকে যে খবর আমাদের কাছে আছে, IAFC 17 গ্লোব মাস্টার এই মুহূর্তে ল্যান্ড করেছে হিন্ডন এয়ারবেসে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, কাবুলের থেকে আরেকটি বিমান ভারতীয়দের নিয়ে ফিরে এসেছে। আরেকটি বিমান কাবুল থেকে ফিরলো, দ্বিতীয় ভারতীয় বিমান IAFC 17 গ্লোব মাস্টার। সেই গ্লোব মাস্টার হিন্ডন এয়ারবেস, আপনারা জানেন গাজিয়াবাদের কাছে হিন্ডন এয়ারবেস ইন্ডিয়ান এয়ারফোর্সের এয়ারবেস, সেখানে ল্যান্ড করেছে কাবুল থেকে ভারতীয় নাগরিকদের নিয়ে। C-17 কাবুলে কাল রাতে ছিল। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, C-17 গ্লোব মাস্টার ঘরের ছেলে মেয়েদের নিয়ে ঘরে ফিরল। আনন্দের সংবাদ, যদিও এখনো দুশ্চিন্তা কাটেনি, একের পর এক দুশ্চিন্তায় দিন রাত কাটাচ্ছে গতকাল। এই মুহূর্তের সব কটা ব্রেকিং নিউজ আপনাদের কাছে সরাসরি আমরা রিপাবলিক বাংলার তরফ থেকে পাঠাবো এবং ননস্টপ আমরা এই খবরে থাকছি, কাবুলের খবরে, তালিবানের খবরে এবং অবশ্যই 2000 কিলোমিটার দূরে বাংলা আফগানিস্তান থেকে। কিন্তু সতর্ক আমাদের থাকতে হবে, প্রত্যেকটা রাজনৈতিক দলকে একসাথে থাকতে হবে, কারণ বাংলাটা অক্ষুণ্ণ রাখতে হবে, ভারতটাকে অক্ষুণ্ণ রাখতে হবে। দেশ প্রথমে, কোনো আপোষ নয়। আর জবাব চায় বাংলা এইটুকুই। আবার আসবো অন্য একটি প্রোগ্রাম নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকুন, রিপাবলিক বাংলা দেখতে থাকুন, কথা হবে চোখে চোখ রেখে।